স্থানীয় সরকার ব্যবস্থার শহর অঞ্চলের অন্যতম ধাপ পৌরসভা, যেখানকার বাসিন্দারা গ্রামের তুলনায় বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবেন। তেমনি একটি পৌরসভা নরসিংদীর রায়পুরা, যার প্রতিষ্ঠা 2005 সালের 10 ফেব্রুয়ারি। 7.25 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় জনসংখ্যা প্রায় 50,000, কিন্তু প্রতিষ্ঠার প্রায় 11.5 বছর পার হলেও এই পৌরবাসীর নেই ন্যূনতম সুযোগ সুবিধা। পৌর সুবিধা বঞ্চিত সেসব মানুষদের নিয়েই আমাদের এবারের তৃণমূলের জবাবদিহিতা। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের কথা বলা হলেও এখনও বেশ অবহেলিত স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যে কারণে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের বেশিরভাগই এখনও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তৃণমূলের জবাবদিহিতার মাধ্যমে আমরা এসব প্রতিষ্ঠানের দুর্বলতা তুলে ধরতে চাই, জানাতে চাই এসব প্রতিষ্ঠানের অধিবাসীরা আসলে কতটা সুযোগ সুবিধার মধ্যে বসবাস করেন। আজ আমরা হাজির হয়েছি নরসিংদীর রায়পুরা পৌরসভা এলাকায়। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রায়পুরা পৌরসভার মেয়র রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান রয়েছেন রায়পুরার সুজনের আহ্বায়ক রয়েছেন, একই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। সামনে উপস্থিত রয়েছেন এই এলাকাবাসী, যাদের মুখ থেকে আমরা সরাসরি শুনতে চাই তারা আসলে কী ধরনের সুযোগ সুবিধার মধ্যে বাস করছেন, কী ধরনের অসুবিধা রয়েছে, এমনকি কী ধরনের দাবি বা করছেন তারা জনপ্রতিনিধিদের কাছে। আমরা একটু শুরুতে মেয়র সাহেবের কাছে আসি। আপনি তো নতুন মেয়র, খুব বেশি দিন হয়নি, বছর হয়তো পার হয়নি, কেমন পেয়েছেন আসলে পৌরসভা, আর এই পৌরসভাকে আসলে কিভাবে দেখতে চান? আসলে গত 5ই মে আমাদের নির্বাচন হয়েছে। নির্বাচনের পর আমি 3 মাস পরে দায়িত্ব নিয়েছি। আজকে আমার দায়িত্বের 3 মাস। এর মধ্যে আমি যতটুকু পেয়েছি তা দিয়ে এই রায়পুরাকে চেষ্টা করেছি যে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমি প্রথমে আপনার পৌরসভায় একটু যদি বলেন, পৌরসভায় নাগরিক সুবিধা বলতে কি আছে? সুবিধা বলতে গত 11 বছর হয়েছে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। 10 বছর মানে দলীয় প্রার্থীর, আওয়ামী লীগের বিরোধী প্রার্থী ক্ষমতায় ছিলেন, বিএনপির প্রার্থী ক্ষমতায় ছিলেন। বলা চলে পৌরসভাতে দেখার মতো তেমন উন্নয়ন হয় নাই, বাতির নিচে অন্ধকার বলা চলে আর কি রায়পুরা পৌরসভাকে। রায়পুরা পৌরসভা অনেকটাই অবহেলিত। আমি আশা করছি জননেত্রী শেখ হাসিনা এবং রায়পুরাতে রাজু ভাইয়ের সহযোগিতায় আমি এই রায়পুরা পৌরসভাকে একটা আধুনিক এবং সুন্দর রায়পুরা পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো। মানে আপনার পরিকল্পনা কি আসলে একটু জানতে চাই। আমাকে আসলে অবহেলিত এই কারণে আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছে। আমার কাছে অনেক প্রত্যাশা অনুসারে উন্নয়নটাই জনগণ বেশি আশা করে, কারণ এই পর্যন্ত পৌরসভাতে দেখার মতো দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয় নাই। পৌরসভা বলতে যে নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সেটা আছে আসলে একটু জানতে চাই। নাগরিক সুযোগ সুবিধা ততটা নাই, পৌরবাসী মনে হয় সুযোগ সুবিধা বলতে কোনো পায় নাই এ পর্যন্ত, শুধু ট্যাক্সই দিচ্ছেন। আচ্ছা, একটু আসবো স্যার, আপনি তো বাস করেন পৌরসভায়, হ্যাঁ, মানে পৌরবাসী হিসেবে কতটা সন্তুষ্ট আপনি? মানে পৌরসভা বলতে আমরা তো মানে পৌরসভা হচ্ছে যে একটা পৌরসভা ঘোষণার মাধ্যমে তো শহরাঞ্চল ঘোষণা করা হয়, নগরে পরিণত হয়, হ্যাঁ, এই অঞ্চল, হ্যাঁ, তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় যে কতটা সুযোগ সুবিধা আছে, আপনি কতটা সন্তুষ্ট পৌরবাসী হিসেবে? হয়তোবা আমি খুব গুছিয়ে বলতে পারবো না, জি, না বলার জন্য। জি, তো যে জিনিসটা হলো পৌরসভার সংজ্ঞায়িত বলা হয় এটা আরবানাইজেশন বা টাউনশিপ, নগরায়ন। তো সেদিক থেকে আমাদের মনে হয় পৌরসভা এখনও আমাদের ওই আরবানাইজেশনের দিকে যাওয়ার পথে অনেক দূর আরও যেতে হবে। উপজেলা সদর এবং পৌরসভা তো এটা সদরই। তো আমাদের আপনারা এশিয়ান হাইওয়ে থেকে যে বড় রাস্তাটা দেখছেন, যেটা রায়পুরার উপর দিয়ে একেবারে কোহিনুর ঝুট মিল পর্যন্ত যেটা বৈরবে চলে গেছে, যেটাকে ডিসি রোড নামে পরিচিত। তো এই রোডটুকুকে বাদ দিলে এটারও কিন্তু দৈন্যদশাই বিভিন্ন জায়গায়। আর এই রোডটুকে বাদ দিলে পৌরসভার উপরে পরিপূর্ণ বা সঠিক একটা পরিকল্পনা আছে কি না আদৌ, এবং সেই পরিকল্পনাটা পৌরসভা কর্তৃপক্ষ নিতে পারছেন কি না, এই ব্যাপারে আমার কিছুটা সন্দিহান আছে। কারণ এখন পৌরসভা হলো কি, যেমন আমার বাড়ির পাশ দিয়েও যদি দেখি, আপনার 1 হাত 1.5 হাত পাশ, কেমন এইটুকু জায়গার মধ্যে দেখা যায় শুধু কিছু ইট বিছাইয়া এটা প্লাস্টার করে দেওয়া হলো। তো এটা তো পৌরসভার রাস্তা হইল না, হ্যাঁ।
তো পৌরসভার রাস্তাগুলোর যেমন একটা দৈন্যদশা আছে যোগাযোগের জন্য, ঠিক পৌরসভার কাছ থেকে যেটা নাকি পৌরসভাবাসী আশা করে, যেমন পানির সেবা, বিদ্যুৎ সেবা, হ্যাঁ, অন্যান্য যে সেবাগুলো, এই সেবাগুলো অত্যন্ত লিমিটেড কিন্তু, বা এগুলো খুব একটা দৃশ্যমান নাই, তার এগুলো তো অস্তিত্বও নাই। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে প্রতি বছরই একটা বরাদ্দ আসে পৌরসভায়, এবং উপজেলার থেকে পৌরসভার বরাদ্দ বেশি। হ্যাঁ, তো এই টাকাগুলো আসলে কোথায় যায়? আপনি মানে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখেন? আর এখন আমাদের যে ইনস্টিটিউশনাল ঘাটতি কিনা সেটা বলতে পারবো না, লিমিটেশন কিনা বলতে পারবো না। আমাদের পৌরসভা সরকারের পক্ষ থেকে আর রাষ্ট্রের পক্ষ থেকে যে অনুদান পেয়ে থাকেন, প্রতি বছরই পত্রপত্রিকাতে দেখি, টেলিভিশনে দেখি, বিভিন্ন জায়গার ধরেন এই যে বাজেট ঘোষণা করা হয়। হয়তো রায়পুরা পৌরসভার এরকম ঘোষণা তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা আমরা খুব পাবলিকলি যে খুব নন তা না। তাহলে এখন সরকারের পক্ষ থেকে কত টাকা বরাদ্দ আসে, আর পৌরসভার নিজস্ব উৎস যেগুলো, এগুলো থেকে কত টাকা তাদের আসে, এবং এই টাকাগুলোর উপরে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে করবে, এই প্রসঙ্গে কিন্তু পৌরসভা খুব একটা খোলামেলা না। আচ্ছা, আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান রয়েছেন। উপজেলার পেটের মধ্যে পৌরসভা বলা হয়, যেটা মানে উপজেলার ভিতরে পৌরসভা। হ্যাঁ, আপনারা যদিও অনেক বড় এরিয়া নিয়ে কাজ করেন, কতটা সমন্বয় আছে আপনাদের মধ্যে? পৌরসভায় আপনারা কি ধরনের কাজ করতে পারেন, কোনো এখতিয়ার আছে কিনা? না, উপজেলাতে পৌরসভার ভিতরে কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের উচিত থাকা উচিত, যেহেতু আমি পৌরসভার ভোটে নির্বাচিত হয়েছি, সেজন্য পৌরসভার যারা আমাকে ভোট দিয়েছে তারা নিশ্চয়ই আমার কাছে অধিকার রাখে যে তাদের জন্য কিছু করার জন্য। জানি না এটা কোন করার জন্য তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। যদি সেই সুযোগটুকু দেওয়া হয়, পৌরসভা প্লাস হলো উপজেলা, আমরা একইভাবে কাজ করতে পারবো, সমন্বয় করতে পারবো। কিন্তু আমরা যখন উপজেলাতে মাসিক সভাগুলো করি, তখন কিন্তু পৌরসভার মেয়র কিন্তু ওই সবার সদস্য। যদি ওনাকে সদস্য হিসেবে রাখা হয়, তাহলে পৌরসভায় যদি আমার ভোটাররা যদি উপজেলাতে ভোট দেয়, তাহলে উপজেলা কেন পৌরসভাতে কাজ করতে পারবে না, সেই জিজ্ঞাসাটুকু আমার। একটু এই বিষয় নিয়ে জানতে চাই, পৌরসভা উপজেলা, হ্যাঁ, এটা কেমন দেখতে চান আসলে সমন্বয়ের জায়গাটা? উনি বলছিলেন যে পৌরসভার ভোটেও উনি নির্বাচিত, যদি অনেক বড় এরিয়া, গ্রামাঞ্চলের লোকজনও উপজেলায় ভোট দেন, কিন্তু পৌরসভার ভোটাররা ওনাকে ভোট দিলেও চেয়ারম্যান সাহেব মানে উপজেলা চেয়ারম্যান পৌরসভায় কাজ করার এখতিয়ার নেই। আপনার কাছ থেকে একটু জানতে চাই এই জায়গাটা কেমন হওয়া উচিত আসলে? এখানে সমন্বয়হীনতার অভাব। আমি বলবো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পৌরসভা এবং উপজেলা পরিষদ তাদের মাঝে একটা মানে গ্যাপ যেটা নিয়ে আছে, ওইটাকে সমন্বয় করে এক হয়ে কাজ করার জন্য, যেহেতু পুরসভার ভোটারও উপজেলা চেয়ারম্যানকে ভোট দিছে, তার দায়িত্ব বিশাল থানা, আমাদের রায়পুরা থানাটা বিশাল, সবচেয়ে বড় উপজেলা, এবং এটা রাজু ভাই যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন করেছে উপজেলার সাথে। এই জন্য ওনাকে আমাদের ধন্যবাদ, এবং ওনার মাধ্যমে আমি কিছু প্রস্তাবনা, অর্থাৎ রায়পুরা পুরসভার জন্য কিছু প্রস্তাবনা পেশ করতাম চাই। যেমন আমাদের রায়পুরা উপজেলা মানে পয় নিষ্কাশন থেকে নিয়ে বিদ্যুৎ, গ্যাস পৌরসভা এবং পৌরসভার ভিতরে, এবং একটা পুরসভাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে একটা শিশু পার্ক দরকার আছে, আমি মনে করি, শিশুদের বিনোদনের জন্য। পরের বিষয়, আপনার তো ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। হ্যাঁ, না, আমি এটাই বলতেছি, এবং ন্যূনতম সুযোগ সুবিধাটা থেকেই আস্তে আস্তে মানে প্রস্তাবনার মাধ্যমে আমার যাইতে হবে ওই জায়গায়। আচ্ছা, আমরা একটু সাধারণ মানুষের কাছে ঘুরে এসে তারপরে ফিরবো আপনার কাছে, যেহেতু প্রস্তাবনা আছে আপনার। একটু আপনাদের কাছে আসি। হ্যাঁ, আপনারা তো পৌরসভায় বাস করেন, কী ধরনের সুযোগ সুবিধার মধ্যে আছেন, কী ধরনের অসুবিধা আছে একটু জানতে চাই। একেবারে চাচার সামনে আছেন। আমরা পৌরবাসী এই রায়পুরা পৌরসভা আমরা সাংঘাতিক অবহেলিত। আমাদের মেয়র সাহেব যে বলেছেন যে আমাদের মেয়র ছিল বিএনপির দুইবার, তার জন্য আমরা কাজ থেকে বঞ্চিত হয়েছি, এবং এখন আমরা যদিও আমাদের মেয়র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় হয়েছে, এই বিগত 10 বছরে কি কাজ হয়েছে? আমাদের তেমন কিছু কাজ হয় নাই, আমরা তেমন কাজ পাই নাই। স্যার যখন বললো যে ছোটো ছোটো ইটের রাস্তা পাই, আর কিছুই পাইনি আমরা। যেমন আমাদের দাবি ছিল যে আমরা বিদ্যুৎ আনয়ন করা, এই যে রাস্তার পাশে আপনার বিদ্যুতের লাইট পোস্ট থাকা, তারপর আপনার গ্যাসের আমরা প্রয়োজন বিশাল, আমাদের মানে বুকের উপর দিয়ে গ্যাস চলে গেছে, আমরা গ্যাস পাই নাই। তারপর এটা আমাদের দাবি। পৌরসভায় আছে কি আসলে? হ্যাঁ, আছে কি পৌরসভায়? পৌরসভায় আমরা ট্যাক্স আছে, তারপর সরকার থেকেও
এই যে অনুদান দিচ্ছে, অনুদানের টাকা আছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। পাশে একেবারে আপনার ডান পাশে যদি পৌরসভা নিয়ে একটু জানতে চাই, আপনি কতটা সন্তুষ্ট পৌরসভায় বাস করে? মানে ট্যাক্স তো দিতে হয় প্রতি বছরই, হ্যাঁ, কিন্তু কতটা সুযোগ সুবিধার মধ্যে আছেন, কি চান আসলে আপনারা? পৌরসভাটা আসলে হয়েছে মাত্র 10 বছর, 2 টার্ম হয়ে গেল। 10 বছর তো একেবারে মাত্র বলা যাবে না, খুব একটা ছোট সময় না, লম্বা সময় 10 বছর। আসলে অনেকটা উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু নতুন পৌরসভায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া আমরা দেখি নাই কোথাও, শুধু নামে পেয়েছে রায়পুরা পৌরসভা। রাস্তাঘাট, ল্যাম্পপোস্ট, ড্রেন, এগুলি কিছুই নেই আমাদের পৌরসভায়। টাকাগুলা কই যা, এটা তো যাইবি কই, যাওয়ার জায়গা যা টাকা কোথায় যাইব বুঝেন না, কই যা। পৌরসভা মনে হয় না, এখানে তো আয় উন্নতি নাই, এবং এটা চিপাচাপা রাস্তা, ওইখানে একটা ব্রিজ হইতেছে, ওইটাও হইতেছে না। তারপরে এখানে মনে করেন আয় উন্নতি কম, পৌরসভার মাঝে কি এরকম দেখা যায় না তো। বারিশা থেকে রায়পুরা পর্যন্ত মেন যে রাস্তাটা আসতে, সিএনজি অটোদা রিক্সাদা আসলে কোমর ভাঙা জায়গা, এটা মেন রোড, এটা একবারে অচল অবস্থা, মানুষ আসতেছে না এই জন্য রায়পুরার মধ্যে, বাইরের কোনো লোক এই সমস্যার কারণে। পৌরসভা থেকে লাভ হচ্ছে? পৌরসভা লাভের তো লস বেশি, কারণ রাস্তায় নাই, তাহলে লাভ হইব করতে। সুযোগ সুবিধা বলতে আর কি, রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাটের কোনো যোগাযোগ নাই, যোগাযোগ ভালো হইলে না পৌরসভা উন্নত হইতো। এই ট্যাক্স দিব কেন মানুষ? ট্যাক্স তো মনে কষ্ট, 10 টাকা দিত, হেরার শরীরের বাধা লাগে, কষ্ট, কাজকর্ম নাই। ইনকাম সোর্স একদম নাই, তারপরে নাম পৌরসভা। খুব বোরিং লাগে। এখনও আমরা যে রায়পুরা একটি বৃহত্তর থানা, উপজেলা, এর মধ্যে আমরা পুরবাসী যে এই অসুবিধার সম্মুখীন হইতেছে, খুব বোরিং লাগে, খুব খারাপ লাগে। আমি আশা করব বর্তমান যে মেয়র নির্বাচিত হয়েছেন, তিনি বর্তমান সরকারের তথা আমাদের রায়পুরা উপজেলাদের স্বনামধন্য এবং সাবেক মন্ত্রী রাজউদ্দিন আহমেদ রাজু সাহেব, ওনার স্নেহধন্য ব্যক্তি হিসাবে এবং ওনার বর্তমান যে মেয়র সাহেব আছেন, ওনারও মন মানসিকতা আশা করি অনেকটা উন্নত মানের কাজ করবেন, এবং বিগত দিনের যে ওই মেয়রের যে ব্যর্থতা, সেটাকে ঢেকে তিনি নিজের উদ্দীপনা দিয়ে, যেহেতু ইয়ং মানুষ এবং তার সুদূর প্রসারী পরিকল্পনা আছে, ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা আছে, আমি আশা করব তিনি এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সশরীরে যাতায়াত করে দেখে, সমস্যাগুলি দেখে, সচক্ষে দেখে সমাধানের চেষ্টা করবেন। এবং এমপি সাহেবের সাথে ওনার সরাসরি যোগাযোগ আছে এবং ঘনিষ্ঠ স্নেহভাজন ব্যক্তি। আমি মনে করি এই মেয়র সাহেব, বর্তমান মেয়র সাহেব যদি ইচ্ছা করেন, এই রায়পুরা পৌরসভাটাকে ভালো একটা পজিশন নিতে পারে এবং প্রথম শ্রেণীর একটা পৌরসভা হিসেবে উন্নত করতে পারে। তবে রায়পুরার সবচেয়ে সমস্যা হলো পৌরসভার ভিতরে যদিও গ্যাস আমাদের পৌরসভার মধ্যে দিয়ে চলে গেছে, কিন্তু তারপর রায়পুরবাসী গ্যাসের কোনো ব্যবস্থা নেই। গ্যাসের কথা আপনারা বলছেন, কিন্তু পৌরসভা হতে হলে যেসব সুযোগ সুবিধা দরকার পৌরসভা থেকে, তার মধ্যে কিন্তু গ্যাস নাই। গ্যাসটা আসতে পারে, আপনাদের দাবি থাকতে পারে, জি, কিন্তু পৌরসভা যেসব সুযোগ সুবিধা, মনে করেন লাইটের ব্যবস্থা, রাস্তাঘাট ভালো থাকবে, হ্যাঁ, মানে ড্রেনেজ ব্যবস্থা থাকবে, পানি যাওয়ার ভালো ব্যবস্থা থাকবে, হ্যাঁ, ফুটপাথ থাকবে, মানে কি আছে আসলে? আসলে তেমন কিছুই নাই, যা আগে ছিল কিছু নাই। উপজেলা পদ্ধতির মধ্যে যা ছিল বর্তমানে তাই, তেমন কিছু উল্লেখযোগ্য পরিবর্তন 10 বছরে কিছুই হয় না। হ্যাঁ, 10 বছরে, 10 বছরে তাহলে বরাদ্দগুলো কোথায় গেল? 10 বছরে বরাদ্দগুলো আসলে জানি না কতটুকু বরাদ্দ, ওই আমার যতটুকু আসছে, শ্রদ্ধা স্যার বললেন বরাদ্দ কতটুকু হচ্ছে সেটাও জানি না, কতটুকু ব্যয় হচ্ছে সেটাও জানি না, সাধারণ মানুষকে সাধারণ মানুষের নজরের বাইরে ছিল আর কি। ধন্যবাদ, আমরা আসবো, আবার আসবো। যে একেবারে এই বিষয়ে জানতে চাই, আমার কথা হচ্ছে যে 10 বছর ধরে পৌরসভা হয়ে গেল, 11 বছর, এই 11 বছরে পৌরসভায় কি হইলো, পৌরসভার মেয়র কি করলেন আসলে 11 বছরে? আমার জানা মতে বিগত যে পৌর মেয়র সাহেব ছিলেন বা পৌরসভার উদ্যোগে বা পক্ষ থেকে 2-3টে গ্রামে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করেছিলেন। থানাহাটি, রামনগর, এই আশেপাশে পৌরসভার করেছিলেন। ওই পানি সাপ্লাইগুলো মানে 1-1.5 মাস পরে ওগুলো বন্ধ হয়ে গেছে। দুই তিনটে গ্রামে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করেছিলেন।
থানাহাটি, রামনগর এই আশেপাশে পৌরসভার করছিলেন। ওই পানি সাপ্লাইগুলো মানে 1-1.5 মাস পরে ওগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো এখনও মানে ব্যবস্থা নেওয়া হয়নি কি 10 বছর ধরে যে পৌরসভা যে প্রাপ্তিটা আমাদের উন্নয়নের প্রাপ্তিটা ট্যাক্স তো দিচ্ছেন, ট্যাক্স তো সবাই দিয়ে দিচ্ছে। ট্যাক্স দিতে ইচ্ছা করে, ট্যাক্স তো অটোমেটিকলি ভাবে আপনার জমি দলিল করতে গেলে ট্যাক্স ছাড়া দলিল হয় না এখন। বাড়ির ট্যাক্স এগুলো আগে লাগে এখন, হোল্ডিং ট্যাক্স। হ্যাঁ, হোল্ডিং ট্যাক্স এগুলি লাগে। এগুলো তো কেনাবেচা সরকারিভাবেই এটা করতে হয়। ধন্যবাদ। জি মেয়র সাহেব, একটু আসে, আপনি তো শুনলেন অভিযোগগুলো। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আপনি তো 3 মাস, যদিও একেবারেই কম সময় সেটাও বলা যাবে না, এই যে বিগত অর্থগুলো আসলে কি হয়েছে, আসলে আপনি কি খোঁজ খবর নিতে পেরেছেন? অর্থগুলিও এই রিক্সোলিং কিছু কিছু রাস্তা দেখে মোটামুটি শেষ করছে। আর অর্থ বেশি আসছে তাও বলা তো চলে না, এডিবির কিছু ফান্ড, আর এটা গ শ্রেণীর পৌরসভা না। কিন্তু যেটা হচ্ছে যে আমি একটু বলি, আমি আপনার পৌরসভা থেকে তথ্য নিয়েছি কিছু। 2013-14 অর্থ বছরে 50 লাখ টাকা এসেছে এডিবি বরাদ্দ, যেটা 2014-15 অর্থ বছরে এসেছে 66 লাখ, 2015-16 অর্থ বছরে 45 লাখ। কতটা পর্যাপ্ত? রায়পুরা পৌরসভা 9টা ওয়ার্ড নিয়ে গঠিত। রাস্তাঘাট মোটামুটি আমি এই 3 মাসের মধ্যে 9টা ওয়ার্ডে গিয়েছি এবং প্রতিটা ওয়ার্ডে 5টা বা 7টা রাস্তা হলেই পৌরসভা মোটামুটি উন্নয়ন হয়ে যেত। তো ওইগুলিও ভালোভাবে হয় না। এর মধ্যে মধ্যে 2টা 1টা করে রিক্সোলিং করছে। আর এমনিতে ডিসি রোড যে বলে বারিছাটো রায়পুরা হয়ে নারায়ণপুর, ওই রাস্তাটা ভঙ্গুর অবস্থা, খুবই খারাপ অবস্থা, যেটা পৌরসভা হিসাবে এটা আশা করার মতো না। উনি আশ্বাস দিচ্ছি। আপনি 3 মাসে কি করলেন? আমি 3 মাসে প্রথম আমি নিয়েছি গ্রিন রায়পুরা, ক্লিন রায়পুরা। তো সেই হিসাবে আমি চেষ্টা করেছি 9টা ওয়ার্ডের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা করতে। আর আমাদের ফান্ড বলতে এখনও আশাই শুরু করে নাই। প্রথম ফান্ড ওই 1 কোটি টাকার মতো আসবে আর কি আমার এডিবির। না, কিন্তু এডিবি বরাদ্দ যদি এরকম আসে, হ্যাঁ, অন্য কোনো ফান্ড আসে, বরাদ্দটা যেটা আমি আপনাকে বললাম প্রতি বছর আপনার 50-60 লাখ টাকা, জি, একবার গত 15-16 অর্থ বছরে এসছে 45 লাখ টাকা। হ্যাঁ, মানে এরকম যদি বরাদ্দ আসে কতটা সম্ভব উন্নয়ন কাজ করা? না, আসলে রাস্তাঘাট মানে আমার 1 কোটি টাকা দিয়ে আমি মনে করতেছি প্রতিটা ওয়ার্ডে 2টা করে রাস্তা দেওয়া সম্ভব। আমি কোনো রাস্তা ইট দিয়ে করার চিন্তা ভাবনা নাই। আমি প্রথমেই চিন্তা ভাবনা করতেছি সবগুলি এই হয় কার্পেটিং করবো, নাহলে ওই ডালাই দিয়ে করবো আর কি। রাজস্ব আয় কেমন আসে আপনার? রাজস্ব আয় খুব একটা নাই। রাজস্ব আয় দিয়ে বেতনই মোটামুটি শেষ হয়ে যায়। অতিরিক্ত আমি আসার পরে মোটামুটি শূন্যই পাইছি। বেতন দেওয়াই আমাদের জন্য। রাজস্ব আয় যেটা এসেছে আপনার পৌরসভা থেকে, এটার খোঁজ খবর হয়তো আপনি রাখেননি। 2013-14 অর্থ বছরে 81,22,000 টাকা এসেছে আপনার পৌরসভা থেকে, যে তথ্য আমাকে দেওয়া হয়েছে আর কি। 2014-15 অর্থ বছরে এসেছে 77,16,000 টাকা। আর 2015-16 অর্থ বছরে রাজস্ব আয় এসেছে 64,27,000 টাকা। যেটা হচ্ছে আমরা যেটা পাওয়া গেল যে সরকারি যে সহায়তা আসে, বরাদ্দ আসে, তার থেকে আপনার রাজস্ব আয় বেশি। হ্যাঁ, মানে আমি জানতে চাই যে একটা পৌরসভাকে উন্নয়নের ছোঁয়া লাগাতে কিংবা যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা পৌরসভায়, সেরকম করে গড়ে তুলতে এই অর্থ কতটা পর্যাপ্ত, নাকি আরও বেশি অর্থ দরকার? তা তো অবশ্যই। পৌরসভাকে আমি প্রথম ধারণা করছি ড্রেনেজ ব্যবস্থাটা, পানি নিষ্কাশনের জন্য, তারপরে রাস্তা, তারপরে লাইটিং, তারপরে ফুটপাতের ব্যবস্থা আমি করব। আমার চিন্তা ভাবনা 4 ধাপে আর কি পৌরসভাকে উন্নয়ন করব। আর প্রত্যেকটা গ্রামে যাতে পৌরসভার উন্নয়নের ছোঁয়া লাগে এবং লাইটিং ব্যবস্থা। বরাদ্দ কেমন হলে উন্নয়ন সম্ভব? প্রতি অর্থ বছরে কত টাকা পেলে আপনি ভালো মতো কাজ করতে পারবেন? প্রতি অর্থ বছরে 5 থেকে 10 কোটির মধ্যে হইলেই আমি মনে করি পৌরসভা আমার 5 বছরে আমি একটা সুন্দর এবং মডেল পৌরসভা হিসেবে গঠন করতে পারবো। সেটা অনেক 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 উচ্ছ্বাস হয়ে গেল। মানে এখন যে যা আসছে আপনার, তাতে হয়তো প্রতি বছর আপনি 1-2 কোটি 2.5 কোটি টাকা পাবেন, যে বিবরণী আমরা পেয়েছি গত 3 অর্থ বছরে। স্যার, পৌরসভাকে মানে কিভাবে গড়ে তোলা উচিত, মানে পৌরবাসী হিসেবে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া উচিত মনে করেন? এক, আর 2 নম্বর হচ্ছে যে এই সুযোগ সুবিধা দিতে হলে কি দরকার, সরকার থেকে আসলে কি আশা করেন? প্রথমত পৌরসভার যে নিজস্ব ইনকামগুলো, যেমন হোল্ডিং ট্যাক্স বলেন বা অন্য কোনো আয় উপার্জন যেগুলো বলেন, এগুলো হয়তো আরোপ করা, আদায় করা, এগুলোর মধ্যে হয়তো এখানে নতুন হিসাবে হোক
আর অভিজ্ঞতার অভাবেই হোক আর যে কারণেই হোক, যেটা নাকি পৌরসভা বা নাগরিক সুযোগ সুবিধা পাইতে গেলে নাগরিকদের পক্ষ থেকে যে পার্টিসিপেশনটা আসে, এই পার্টিসিপেশনকে এনহ্যান্স করতে গেলে ওই কর্তৃপক্ষেরই উদ্যোগটা বড় হইতে হবে। পৌরসভার উদ্যোগটা বড় হইতে হবে। তাহলে এদিক থেকে যেমন ইনকাম লিমিটেশনের কথাটা বলছেন, এখন পাবলিক তো পৌরসভা যদি আপনি দেখেন সে মেথিগঞ্জ তোলাতুলি থেকে নিয়ে সাহারকোলা পর্যন্ত প্রায়, তো পৌরসভার এলাকা কিন্তু ছোট না, বেশ বড়। আর যেটা নাকি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতি বছর যে বাজেটটা আসছে, এই বাজেটটা আমি মনে করি খুবই অপ্রতুল। কারণ 50 লাখ টাকা যদিও একটা বছরে আসে, পৌরসভার হয়তো নিজস্ব ইনকাম থাকতে পারে, আছেও বা, কিন্তু এটা যদি 9টা ওয়ার্ডে বন্টন করেন আপনার, আবার আমরা কিছুটা রাস্তা পেলাম, এটা কি যদি উন্নয়নের একমাত্র কাঠি বলি তাহলে তো ঠিক না, নাকি? একটা পৌরসভার নাগরিক চাহিদা যতগুলো আছে, অভাব অনটনগুলো আছে, এই অভাবগুলোর সার্বজনীন প্রয়োজনীয়তা উপলব্ধির মাধ্যমে যদি সমাধান হয় তাহলে গিয়ে সঠিক জায়গায় যাবে, নাকি? তো সেদিক থেকে আমার মনে হয় সরকারি বরাদ্দ হয়তো সরকারের কাছে পৌরসভার শ্রেণীগত যে পরিচয়, তৃতীয় শ্রেণীর পৌরসভা, হ্যাঁ তৃতীয় শ্রেণীর পরিচয়, এই পৌরসভায় সরকার যাই দিয়ে থাকে, অথবা পৌর কর্তৃপক্ষ বা আরও অন্যান্য কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট থাকলে এনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে কত টাকা এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই প্রয়াসটুকুর মধ্যে আমার মনে হয় এখানে উদ্যোগটা খুব সীমিত। আর পৌরসভার নিজস্ব ইনকাম যেটা নাকি জেনারেট করা, এটার মধ্যে তো হোল্ডিং ট্যাক্স বা অন্যগুলো যদি সঠিকভাবে আদায় হয়, আর সবচেয়ে বড় ব্যাপার হলো টাকা পেলেই তো চলবে না, একটা সঠিক পরিকল্পনা লাগবে। তো আপনি কোন কাজটাকে কখন কতটুকু বাস্তবায়ন করবেন? হ্যাঁ, এটা রাস্তা বলেন, লাইটিং বলেন, ড্রেনেজ বলেন, বা ওয়াটার সাপ্লাই বলেন, হ্যাঁ, বা এডুকেশনের দিকে বলেন, বনায়ন বলেন, বলছেন যে মানে পরিকল্পনা লাগবে, একই সঙ্গে যে অর্থটা আসবে সেই অর্থটা প্রপার ইউটিলাইজেশন এবং সাফিসিয়েন্ট এডুকেট বরাদ্দ, যেটা তিনটেই লাগবে আর কি এখানে উন্নয়নের। জি, আপনি কতটা কাজ করতে পারেন আসলে, মানে উপজেলার জায়গাটাই যদি একটু আসি? আসলে উপজেলা তো আপনার দায়িত্ব সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আমার হলো যে সারা বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, এখানে 24টা ইউনিয়ন একটা পৌরসভা আমার। এখানে কাজ করতে গেলে অর্থের প্রয়োজন আছে। আমার কিন্তু অনেক বড় উপজেলা, আমার সেই অর্থে কিন্তু আমার অতটুকু ইনকাম নাই আমি যেটা দিয়ে করব। আমি বছর 1 কোটি টাকা এডিবি থেকে বরাদ্দ পাই। আমার আবার বিভিন্ন খাত আছে যেগুলোতে আমার ভাগ করে দিতে হয়। আমার শিক্ষা আছে, আমার রাস্তা, সমাজসেবা, কৃষি, তারপর আপনার ফিশারি, তারপর আবার অবকাঠামো উন্নয়ন, সবগুলো যতগুলো ডিপার্টমেন্ট আছে আমাকে প্রত্যেকের জন্য কিন্তু 1 কোটি টাকা থেকে ভাগ করে করে দিতে হয়। সেখানে আমি উন্নয়ন খাতে কত টাকা পাবো? আমার উন্নয়ন খাতে 30%। আমি যদি 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকা আমি উন্নয়ন খাতে পাচ্ছি আমি 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দিয়ে 24টা ইউনিয়ন কি উন্নয়ন করা যাবে সেটা বলেন? হ্যাঁ, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যে উপজেলাকে শক্তিশালী যদি করতে হয়, আমাদের নিজস্ব ইনকামটা সেটাকে বাড়াতে হবে। আমার জায়গায় যদি জেলা পরিষদ ঢুকে বা অন্য অন্য সংস্থা যদি ঢুকে এসে আমার উপজেলা ইনকাম যদি ওনারা নিয়ে যায়, তাহলে কিন্তু আমার উপজেলা উন্নয়ন হবে না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, উন্নত বাংলাদেশ গড়ার জন্য, সেই উন্নত বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমার উপজেলা থেকে আমাকে চেষ্টা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে দেবে, আর আমার টাকা যেখানে যে ইনকাম, আমার টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাবে, তাহলে কিন্তু উন্নয়ন হবে না। এখন কিভাবে চলছে? এখন চলছে আগে যেভাবে চলতো সেভাবেই চলছে। আমি একটু খোলামেলা জানতে চাই আসলে, মানে না, আমি যেটা বললাম ওইভাবেই চলছে, যে আমি 1 কোটি টাকা বরাদ্দ পাচ্ছি, আমার যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেককে ভাগ করে দিয়ে দিলে তখন আর উন্নয়নের ওইরকম কিছু দৃশ্যমান কিছু উন্নয়ন থাকে না, করার মতো কিছু থাকে না। তাহলে আপনি আপনার ইনকাম কিভাবে বাড়াবেন? আমার এখন আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ভূমি উন্নয়ন কর যেটা 1% যেটা আমাকে দেওয়া হয়েছে, আমরা হয়তো 1 কোটি টাকার মতো এখানে পাই। আমাদের ল্যান্ডের বরাদ্দ পাচ্ছেন 1 কোটি, আর এখানে 1 কোটি, 2 কোটি, 1 কোটি। সেটা আবার 1 বছর পর যেটা যখন আপনার ইয়াতে যাবে, উন্নয়ন খাতে যাবে, এডিবিতে যখন রূপান্তরিত হবে, তখনই কিন্তু আমি এটা উন্নয়ন কাজ করতে পারবো। তার আগে আমার কাজ করা সম্ভব নয়। কিন্তু আমাদের কিন্তু বাইন্ডিং আছে। আমার ইনকাম হলো আমি যদি সেটা খরচ করতে পারতাম প্রপার কোনো ইয়াতে, আমি সেটা করতে পারতাম। দেখেন আমাদের উপজেলাতে কাজ করার কিন্তু অনেক সুযোগ আছে। আমি বিভিন্ন স্কুলে যাই, আমাদের দরিদ্র যারা আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারতাম। বিভিন্ন স্কুলগুলোতে জ্বরে পড়া ছেলেদের আছে তাদেরকে সাহায্য করতে পারতাম, যদি আমাদেরকে ওইভাবে শক্তিশালী করা হতো। সত্যিকার অর্থে কিন্তু উপজেলা পরিষদকে ওইভাবে শক্তিশালী করা হয় না, জানি না কারণ উদ্দেশ্য শক্তির জন্য সেটা করা হচ্ছে না। স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হয়, যার অন্যতম পার্ট হচ্ছে আপনার উপজেলা পরিষদ। হ্যাঁ, মানে
কেমন লাগে আসলে এই জনপ্রতিনিধি হিসেবে থাকা না থাকা কেমন লাগে এই বিষয়টা? আসলে জনপ্রতিনিধি হিসেবে থাকা না থাকা সেটা মানুষের তো অনেক প্রত্যাশা থাকে আপনাদের না, আমাকে যারা ভোট দিয়েছে তাদের প্রত্যাশা যদি আমি পূরণ করতে না পারি তাহলে স্বাভাবিক কষ্ট লাগারই কথা, সেটা লাগবেই। সেটাই একটা মানুষ যখন এসে বলে যে আপনাকে ভোট দিলাম আপনি কিছুই করতে পারছেন না, তাহলে মনে অনেক কষ্ট লাগে, সেটা তো স্বাভাবিক হবেই। যেখানে পৌরসভার কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে, তারা নিজস্ব পরিকল্পনা নিতে পারে, তারা নিজস্বভাবে সব কিছু করতে পারে, কিন্তু আমাদের ব্যাপারে কিন্তু বার্নিংসটা আছে। আমাদের কিন্তু আমার লোকাল গভর্নমেন্টের যে উপজেলা শাখা আছে আমাকে কিন্তু ছক বেঁধে দেয়, তুমি এটুকু করো, এটুকু করো, এটুকু করতে পারবে না, এটুকু করো না। আমার উপর কিন্তু বিধিনিষেধ আছে, কিন্তু পৌরসভার বেলা কিন্তু সেটা নাই, এটা কিন্তু স্বাধীন। যদিও ইউনিয়ন পরিষদের কিন্তু স্বাধীনতা আছে, ওরা ইচ্ছা করলে যাই কিছু করতে পারে, কিন্তু উপজেলার বেলা কেন আজকের এই বাইন্ডিংটা থাকবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় এলজেডি মিনিস্টারের কাছে বিনীত অনুরোধ করো, উপজেলাকে শক্তিশালী করেন। উপজেলাকে যদি শক্তিশালী করা হয় এই বাংলাদেশ শক্তিশালী হবে, এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, এবং আমাদের যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন, মূল বাধাটা কোথায় আসলে? একেবারে মূল বাধাটা, একটা অভিযোগ থাকে যে স্থানীয় সরকারের বড় বাধা হচ্ছে এমপি মহোদয়। প্রত্যেক জায়গায় তার একটা বড় ধরনের কর্তৃত্ব আছে। এমপি মহোদয়ের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, তার কাজ। কিন্তু দেখা যায় যে আমরা যেটা জানি যে প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে তার হাত আছে, কোনো কিছু উদ্বোধন করতে গেলে এমপি মহোদয়কে লাগে। মানে এই জায়গাটাই আসলে কেমন হওয়া উচিত আসলে? মানে স্থানীয় সরকারের সাথে এমপি মহোদয়ের সম্পর্কটা কেমন হলে ভালো হয় আপনাদের জন্য? না, আমাদের স্থানীয় সরকারের যেই পরিপত্র আছে সেটা অনুযায়ী এমপি সাহেব হল উপদেষ্টা, উনি আমাদেরকে উপদেশ দেবেন। হ্যাঁ, আমরা আমি সারা বাংলাদেশ উপজেলা চেয়ারম্যানদেরই একটাই যে হ্যাঁ, যার যার কাজটুকু সে যদি করে তাহলে আমরা সুষ্ঠুভাবে করতে হবে। আসলে কাজ করতে গেলে কিন্তু আপনার টাকার প্রয়োজন। আমি যদি অর্থই না পাই, আমি যতই কিছু করি, আমি কিন্তু কাজ করতে পারবো না। স্থানীয় সরকার শক্তিশালী করতে গেলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। গ্রাম বাংলার যদি উন্নয়ন হয়, গ্রাম বাংলা রাস্তাঘাটেরও যদি উন্নয়ন হয়, তাহলে কিন্তু এই দেশ উন্নত হবে। ধন্যবাদ, আমি একটু আসবো। জি, আপনি একটু জানতে চাই যে স্থানীয় সরকার তো শক্তিশালী করার কথা বলা হয়, হ্যাঁ, আপনি তো সুশাসনের জন্য নাগরিকের হয়ে কাজ করেন, হ্যাঁ, মানে আপনার দৃষ্টিতে এখন আসলে কি অবস্থা স্থানীয় সরকারের? পৌরসভা এবং উপজেলাকে কিভাবে দেখছেন আপনি? বর্তমান অবস্থায় পুরসভা এবং উপজেলা সরকার কর্তৃক যে তাদের উপরে যে প্রয়োগ আছে আইন, এর বাইরে আসলে তারা কিছুই করতে পারতেছে না, এবং এর বাইরে গেলেই সরকারের তরফ থেকে তাদের কাছে বাধা আসে। যেই বাধাটার জন্য আজকে পুরসভা চেয়ারম্যান বলি, আমরা উপজেলা চেয়ারম্যান বলি, তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। মূল বাধা কোথায় দেখেন আপনি? বাধাটা আমি দেখতেছি যেমন স্থানীয় সরকারের উপরে সংসদ সদস্যদের একটা প্রভাব বিস্তার আছে। পুরসভা চেয়ারম্যান বলি, আমরা উপজেলা চেয়ারম্যান বলি, তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। মূল বাধা কোথায় দেখেন আপনি? বাধাটা আমি দেখতেছি যেমন স্থানীয় সরকারের উপরে সংসদ সদস্যদের একটা প্রভাব বিস্তার আছে। আসলে এটা দল নিরপেক্ষ, সম্পূর্ণভাবে স্থানীয় সরকারটা সংসদ সদস্য থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং তাদের নিজস্ব ক্ষমতায় নেয়, তাদেরকে কাজ করার সুযোগ দিলে, এবং সরকার যদি তাদেরকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয় উন্নয়নের জন্য, তাহলে অবশ্যই রায়পুরার উপজেলার মতো আরো অনেক অনেক উপজেলায় সমৃদ্ধিশালী। তবে সরকার যেটা করতে পারে যে মনিটরিংটা করতে পারে, নজরদারিটা করতে পারে যে কে কিভাবে কাজটা করছে। আবার ফিরবো একটু সাধারণ মানুষের কাছে যাবো। আপনারা পৌরসভা বাস করেন, রাতের পৌরসভা কেমন একটু জানতে চাই। যে প্রশ্নটা করছেন, রাতের যে আধারের যে বিষয়টা, আমাদের রায়পুরা পৌরসভার মাঝে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই। অন্ধকারে যে গাতাগুতা আছে রাস্তাঘাট, অনেকেই দেখা যায় গাতাগুত ফেরা অ্যাক্সিডেন্ট প্রায়ই করে। মানে খুব জরুরি দরকার লাইটের ব্যবস্থা করার। আর আমি নবগত পৌরসভার মেয়রের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। পৌরসভা প্রায় 6 মাস হয়েছে নির্বাচন হয়েছে, তো এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা সরকার, আপনি যেটা বলছেন যে জি আমি একেবারে সংক্ষেপে সংক্ষেপে বলছি,
ডাস্টবিন উনি করবেন কিনা মুড়ে মুড়ে, এইটা এই কথাটা আমি তার প্রশ্ন করতে চাইছি। ধন্যবাদ। একটু পিছনে দেবো, পিছনে যিনি কথা বলতে চেয়েছিলেন। রাতের পৌরসভা আপনার শিয়ালের ডাক একদম পৌরসভার অফিসের মধ্যে। জি, থ্যাংক ইউ। আমার আজকের মেয়র মহোদয়ের কাছে প্রশ্ন, পৌরসভার যে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলিতে যাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, এইভাবে যাতে রাস্তাগুলি করা হয় এবং বিধি মোতাবেক করা হয়। এবং ধন্যবাদ, বুঝতে পারছি। অ্যাম্বুলেন্স তো করে পিছনে দেবো, একটু পিছনে। আমাদের পৌরসভায় গ্যাস নাই, লাইট নাই, ড্রেন নাই, কিছুই নাই। রাতের বেলা কেমন লাগে চলাফেরা করতে? শুধু অন্ধকার লাগে। ভয় লাগে? ভয় না, অন্ধকারে তো কিছু ভয় থাকবেই। কারেন্ট থাকলো অন্ধকার। কেমন লাগে রাস্তায় চলতে রাতের বেলা? খুব অসুবিধা হয় আমাদের, সামনে চোখে কিছু দেখা যায় না, রাস্তার মধ্যে টাক্কর মাক্কর খাওয়ান লাগে, পুরে যাওয়ান লাগে। অন্ধকার, লাইট নাই, রাত্র বিদ্যুৎ নাই। আমরা রায়পুরা কারেন্টে খালি মিস কল মারে। কারেন্টে মিস কল মানে? মিস কল ওই যা যে সময় আমরা মিস কলটা মারে জমিটা হাতকে একটা দৌড় মারে, টেয়া দিয়া করলে পারি না আমরা। কি মিস কল মারে? ওই কারণে কারেন্ট মিস কল মানে? মিস কল মানে অক্ষণে আমরা কারেন্ট যা অক্ষণ আই, অক্ষণ যা অক্ষণ আই। দিন লাইট মিলে মনে করেন এই 8-10 ঘন্টা তাহা। রাস্তাঘাট, কালভার, ড্রেন, মেন দুনিয়ার তাপ কিচ্ছু নাই, পানি নিঃশ্বাসন করার জায়গাটাই নাই। পৌরসভা থেকে লাভ কি? পৌরসভা দিলে লাভ নাই। কর দেন? কর দিতেছি না, কর তো নিতেছি। নির্বাচন আগে তো বলছে তারা সব দিব, রাস্তার সমস্যা, ড্রেন নাই, গ্যাস নাই, আর রাস্তাতে বাতি নাই। আগে 2 পিরিয়ডে মেয়র ছিল, উনি বলছে বাতি দেবো করে আমাদের ভোট দিয়েছে, এই পর্যন্ত আর বাতি নাই, ড্রেন নাই। আমাদের পানি বালি তো রাস্তার মাঝে বালি তো মানুষের কাপড় নষ্ট হয়ে যায়। সিকিউরিটি বাতি নাই, রাতে খুব অন্ধকার, রাস্তাঘাট খুবই খারাপ, পানি নিষ্কাশন ড্রেন নাই, সাপ্লাইয়ের পানি নাই, কিন্তু পৌরসভা ট্যাক্স কর সবই আমরা দিচ্ছি। পৌরসভার বলতে কিছুই নাই, পরিষ্কার কথা। পৌরসভা হওয়ার মতো যোগ্য আসলে রায়পুরা না। রাত্রেবেলা দেন না, লাইট নাই, দেন না, মোবাইলের দিয়া চলি, মোবাইলের লাইট দিয়া চলি। কিচ্ছু নাই পৌরসভা, অযথা পৌরসভাটা এখানে দিছে। আমাদের কোনো রাস্তাঘাট নাই, পানি সাপ্লাই নাই, অনেক কিছু নাই। মানুষের দুর্ভাগ্য, গাড়ি ঘোড়া একবার যায় রায়পুরা আসে, সে দ্বিতীয়বার আসতেছে না, রাস্তাঘাট ভালো না। বেশি রাত্রে ফিরতে গেলে ভয় নাই, তবে ওই আমাদের পৌরসভায় মনে করেন আমরা খুব খোলামেলা মানুষ, কারণ পৌরসভার ভিতরে অসুবিধা হয় না, মন্দ লোক নেই। ধন্যবাদ। আচ্ছা, এই বিষয় নিয়ে একটু আসি। হ্যাঁ, আপনার কাছে একটু জানতে চাই যে কতদিনের মধ্যে লাইট দেওয়া সম্ভব? আমি আসলে পৌরসভাকে উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলাম আর কি। প্রথম পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, তারপরে রাস্তা, তারপরে লাইটিং ব্যবস্থাটা। কারণ যেহেতু আমাদের কমাই, আমরা একবার রাস্তা করে আবার রাস্তা ভেঙে ট্রেন করব, ওইটা সম্ভব নয়। বিদায় প্রথম ড্রেনেজ ব্যবস্থাটা করতে চাইতেছি, তারপরে রাস্তা, তারপরে লাইটিংয়ের ব্যবস্থা। আপনার পৌরসভার এই অবস্থা কেন? আসলে পৌরসভা ভবন নেই কেন? আসলে অস্থায়ী ভবনে আপনারা? আমি প্রথমে বললাম উনি বিরোধী দলের ছিলেন, সরকার বিরোধী দলে থাকবে বলে পৌরসভা ভবন থাকবে না। সে হয়তো জায়গার ব্যবস্থা করতে পারে নাই। মূলত সে এডিবির আর কিছু ট্যাক্স ছাড়া কোনো উন্নয়ন রায়পুরা পৌরসভায় করতে পারে নাই। আমার মনে হয় উনি খুব একটা মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টাও করে নাই। আর যেহেতু এমপি আওয়ামী লীগের, ওনার কাছে যায় না এবং সমন্বয় ছিল না, যে কারণে রায়পুরা পৌরসভায় সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং রায়পুরা পৌরবাসী সবাই অবহেলিত। এবং এই উন্নয়ন না হওয়ার কারণে একটাই, উনি সমন্বয় করে নাই। নিজস্ব না, ভাড়ায়। কতদিন হয়েছে এখানে আসছে? এই 2 মাস হয়েছে আর কি। আগে কোথায় ছিল? উপজেলা কলোনিতে, ওই জায়গায় ছিলাম। এখানে কদিন থাকবে? এখানে যতদিন ভবন না হয় আর কি, ভবন হওয়ার আগ পর্যন্ত এই জায়গায়। মডেম ব্যবহার করতাম আগে, এখন ব্রডব্যান্ড লাইন নিছি। তারপরেও আমাদের যে সার্ভার জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজের, এই সার্ভারটা খুবই স্লো, একদমই গতি নাই। নতুন ভোটার আইডির সত্যায়িত করার জন্য আসছে আর কি। সেবা টেবা কেমন পাওয়া যায় পৌরসভা থেকে? হ্যাঁ, সেবা খুব ভালো পাওয়া যায়। টাকা পয়সা যেটার এমনিতে সত্যায়িত, এসব কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু অন্য কোনো কাজে যদি সেটা সরকারিভাবে ফ্রি লাগে, সেটাই নির্ধারিত।
কেমন লাগে এরকম একটা অস্থায়ী ভবনে আপনি কাজ করছেন? কত টাকা ভাড়া দিতে হয়? অস্থায়ী আমি 12,000 টাকা ভাড়া দিই আর কি প্রতি মাসে। আর আপনি যে বলছেন 5-10 কোটি টাকা কিন্তু পৌরসভার জন্য বড় কিছু না। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন বান্ধব সরকার, ওনার কাছে অর্থের অভাব নাই। উন্নয়নের চোখটা যদি আমাদের দিকে থাকে তাহলে 1-2টা প্রজেক্ট দিলেই রায়পুরা পৌরসভা উন্নয়নের শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে আমার বিশ্বাস। আমি 5 বছরের মধ্যেই, যদি জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা থাকে, আমি 5 বছরের মধ্যেই রায়পুরাকে একটা আধুনিক এবং শহর হিসেবে গড়ে তুলতে পারবো। সেখানে থাকবে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, লাইটিং এবং ফুটপাত। ধন্যবাদ, আবার আসবো। আমি এখনই আসতেছি। একটু জানতে চাই যে ভবনটা যেরকম আপনারা যে পৌরবাসী 10 বছরের মধ্যে একটা নির্দিষ্ট পৌর ভবন নেই আপনাদের, এই বিষয়টা ভাবতে কেমন লাগে? প্রত্যেক ইনস্টিটিউশনেরই তো তার নিজস্ব সত্তা থাকে, তাহলে সেদিক থেকে পৌরসভার নিজস্ব ভবন না, এটা তো খারাপ লাগবেই। হ্যাঁ, কারণ একটা আইডেন্টিটি তো থাকেই। আর মানুষও কোন প্রতিষ্ঠানের কাছে যাবে? কারো বাড়িতে তো যায় না, যায় তো একটা প্রতিষ্ঠানের কাছে। সেই হিসাবে আমরা স্বাধীন সত্তায় একটা সুন্দর একটা ডেভেলপড একটা অফিস আদালত, এটা আমরা পছন্দ করব, কামনা আছে। আর হচ্ছে পৌরসভা এলাকাটা কতটা সুশৃঙ্খল দেখেন আপনি? কতটা সুশৃঙ্খল যদি আমি বলি তাহলে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। এই কারণে আমাদের জনগণ তো উচ্ছৃঙ্খল না। হ্যাঁ, আমাদের জনগণ শান্তিপ্রিয়, আমরা অল্পতে তুষ্ট। কেমন? তা না হলে তো এই পৌরসভার বয়স যখন 1 দশকের উপরে, এখানকার ইনকাম নিজস্ব বলেন, সরকারি বলেন, বা এখানকার জবাবদিহিতা বলেন, বা দায়িত্ববোধ বলেন, কোনোটা নিয়েই তো জনসাধারণ কোনো উচ্চাটন করে না। জনপ্রতিনিধিরা কতটা অ্যাক্টিভলি কাজ করতে পারেন? জনপ্রতিনিধিদের অ্যাক্টিভলি কাজ করার জন্য যে মানসিকতাটা, সেটা আমি হয়তো বিনয়ের সাথেই বলবো। আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়া যেটা রুট লেভেলে, আপনি দেখেন যে জনপ্রতিনিধিদের অনেকেরই সেই দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, যেটা যোগ্যতা, সেটা নিয়ে হয়তো প্রশ্ন তোলা যায় না, তবু তো এটা এই লেভেল থেকেই আসে একটা। আর জনগণের জন্য যেটা নাকি অনুভূতিটা, এটা যদি যিনি প্রতিনিধি, তার অনুভূতিটা হলো সবচেয়ে বড়। তিনি আসলে কিভাবে চাচ্ছেন, ডিজায়ারটা কিন্তু, ডিমান্ডটা কিন্তু তার পক্ষ থেকে আসতে হবে, অর্থাৎ উনি কি করতে চান। হ্যাঁ, আর যেটা নাকি ইউনিয়ন পরিষদে একটা জিনিস আছে এখনও সরকারের পক্ষ থেকে যে স্টেপটা নেওয়া হয়েছে, এটা আমি পৌরসভার বেলায় জানি না, যেটা হলো জন অংশগ্রহণমূলক পরিকল্পনা। হ্যাঁ, যদিও কাগজ কলমে হয়তো রিজলিউশনে এটাকে দেখানো হয়, মূলত তো জনগণের কাছে যাওয়া পরিকল্পনাগুলো নিয়ে। ছোট্ট প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আপনাদের নদী আছে। জি হ্যাঁ, এটা নদী আগে কেমন ছিল, এখন কেমন দেখেন? নদী, মেঘনা নদী আমাদের খুব পলিউটেড না। হ্যাঁ, এটা এখনও তার সাবলীল অবস্থায় আছে। কিন্তু আমাদের যে শাখা নদী আছে, এই নদী কিন্তু ঘনবসতি বলেন বা পলি পড়তে পড়তে, বা এটা অনেক সময় নিশ্চিহ্নই হয়ে যাচ্ছে, দখল হয়েছে। হ্যাঁ, না দখল হয়তো এইভাবে একেবারে খুব দখলদার না থাকলেও এই নদীগুলোর অস্তিত্ব কিন্তু একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে। কাজেই জলাধার যেগুলো, এগুলো প্রাকৃতিক কারণেই থাকা উচিত। হ্যাঁ, এই খাল বিল যেগুলো আছে আর কি। জি, একটু এই বিষয়ে বলছিলেন যে নদীটা কেমন ছিল, এখন কেমন দেখেন? লোকজনের কাছে আমি যতটা শুনেছি যে আগে আরেকটু চওড়া ছিল, এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। না, ওইভাবে হয় নাই, কারণ যেটা হয়েছে নদী ভরাটের জন্য হয়েছে। হ্যাঁ, ওখানে ওইভাবে একেবারে নদীর মধ্যে পিলার দেখলাম বেশ। না, ওইটা আপনি যেটা দেখে আসছেন ব্রিজ থেকে আসার পরে, এটা কিন্তু প্রকৃত অর্থে নদীর দখল করা না, এটা ব্যক্তি মালিকানা আমরা দেখেছি। আমাদের কাছে এসিল্যান্ড এবং আমার ইউনো মহোদয়, আমি এবং আমার মাননীয় সংসদ, ওনার নির্দেশ অনুযায়ী আমরা দেখেছি এটা ব্যক্তি মালিকানা, এটা নদী ভরাট হওয়ার নাই। যেখানে মূল নদী সেটা ঠিকই আছে, আর নদী যেটা ভরাট হয়ে গেছে সেটা হলো খননের কারণে। আমরা যদি এটা খনন করতে পারি, তাহলে আমাদের পৌরসভার ভিতরে ঢোকার যে ক্যানেলটা, হ্যাঁ, এটা আমরা আবার সচল করতে পারবো। যতটুকু দখল আছে সেগুলোকে, এই দায়ভার কার আসলে দখলদারিত্ব রোধের? না, দখলদারিত্ব যদি থেকে থাকে, পৌরসভা আছে সেটা দেখবে, বা আমরা উপজেলা এসিল্যান্ড অফিস আছে, ভূমি অফিস আছে, সেটা ওনারা দেখবে। আপনাদের নজরে পড়েছে কি? হ্যাঁ, আমরা নজরে পড়েছে, আমরা দেখেছি, এবং বিভিন্ন লোক যে আমাদের কমপ্লেন করেছিল, কমপ্লেন করার পরে আমরা সেটা যাচাই বাছাই করে দেখি যে না, প্রকৃত যিনি মালিক ওনার দখলই আছে। একবারে নদীর মধ্যে তো পিলারটা গেল, না, সেটা আমরা দেখেছি, অনেকবার আমরা যাচাই বাছাই করেছি, আমরা দেখেছি না, ওদের রেকর্ড অনুযায়ী যতটুকু থাকার কথা ওটুকুর মধ্যে আছে। জি, এই জায়গাটা একটু জানতে চাই। আসলে নদীর নাব্যতা বাড়ানোর জন্য আমাদের যদি নদী খনন পরিকল্পনা সরকার নেয়,
সেই ক্ষেত্রে নদীর নাব্যতা বৃদ্ধি পাইলে আবার আমরা এই পথে নদীপথে ভালোভাবে চলতে পারবো। এখান থেকে আমরা নৌকা লঞ্চ যাওয়া সম্ভব। যে খালগুলি আছে আসলে আস্তে আস্তে পলি পড়তে পড়তেই ভরে গেছে। সরকার এই ধরনের পরিকল্পনা নেয় যে আমরা নদী খনন করব। ধন্যবাদ ধন্যবাদ চাচা। একটু আমি আসবো, আবার আসছি চাচা, একটু আসবো। জনপ্রতিনিধিরা আছে আপনাদের সামনে, উপজেলা চেয়ারম্যান আছেন, পৌরসভা মেয়র আছেন, কি চান আসলে দাবির জায়গাটা একটু আসি। আজকে 24 নিউজের মাধ্যমে আজকের মেয়র সাহেব উপস্থিত, উপজেলা চেয়ারম্যান উপস্থিত, অন্য অতিথিবৃন্দ উপস্থিত। আমার বর্তমান যে পৌরসভার 12 বছর চলছে, পৌরসভার মূল নাগরিক সুবিধাটা কি? পৌরসভার নাগরিক প্রথম সুবিধা হলো আপনার গ্যাস, পানি, গ্যাসের বাধ্যবাধকতা। আমার কথাটা আমি বলতেছি, আপনি আমার কথাটা শুনেন। আপনার মাধ্যমে আমি 24 মাধ্যমে আমি কথাটা বলতেছি। গ্যাস, পানি, রাস্তাঘাট, বাড়ি চিপাতা হোক, বাড়ির সাইডে হোক, এগুলি একটা পরিকল্পনার মাধ্যমে এটা এগিয়ে যেতে হবে। আজকে বর্তমান মেয়র সাহেবের মাধ্যমে আমরা গ্যাসটা কিভাবে পাইতে পারি উনি আমাদেরকে বলবে। এই কথা ধন্যবাদ। আমি একটু রাখেন। একটা হলে আমি ফুটবল প্রিয় মানুষ, আজকের উপজেলার চেয়ারম্যান সাবেক একজন ফুটবল খেলোয়াড়, জি, ওনার মাধ্যমে আমি জানাতে চাই যে খেলাধুলা উন্নয়ন, রায়পুরাতে কোনো খেলাধুলা উন্নয়ন খুব কম। বর্তমানে রায়পুর 2-1টা জায়গা খেলাধুলা হয়, ভবিষ্যতে যাতে খেলার মাঠের দাবি করছেন আপনি, তাই তো? আমি এই জিনিসটা দাবি করতেছি যাতে খেলাধুলা উন্নয়নটা ভালোভাবে হয়। ধন্যবাদ। আর আমি যেমন রাস্তাঘাট যে পানি সরানোর জন্য বর্তমানে বাড়িঘর করে এলোমেলোভাবে বাড়িঘর করতেছে, এইগুলি যাতে ঠিকভাবে যাতে করে পানিগুলি সরতে পারে, এই একটা ব্যবস্থা মেয়র সাহেবের কাছে আমার অনেক ধন্যবাদ। আপনি অনেক ধন্যবাদ। একটু একেবারে লাস্ট দাবি, একটু দাবির জায়গাটা আসবো সংক্ষেপে। জি, আমার দাবিটা হচ্ছে সম্মানিত মেয়র সাহেব এবং সম্মানিত উপজেলা মহোদয়ের কাছে যে আমরা প্রায় 11 বছর হয়ে অতিবাহিত হয়েছে, আমাদের রায়পুরা পৌরসভা হয়েছেন। ইতিমধ্যে আমাদের দেখার মতো কোনো কিছু আমরা পাইনি, লাইটিং নেই, তারপরে দেখা গেছে বিদ্যুৎ যেটুকু আমরা পেয়েছি এটা মোটামুটি ভালো বিদ্যুৎ আছে, কিন্তু লাইট নেই, পানির তো কোনো সুব্যবস্থা নেই। যা আগে ছিল আমাদের পৌরসভা ছাড়া যা ছিল তাই আমরা টিউবওয়েল থেকেই খাই, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোনো ব্যবস্থা আমাদের পানির জন্য হয়নি। ব্যবস্থাগুলো দরকার কি? তাই বলছেন? দরকার, পানির দরকার। আর পাশাপাশি আরেকটা আমি কথা বলতে চাই যে তোলাতুলি থেকে নিয়ে রায়পুরা পিটিআই পর্যন্ত এবং ইয়ার থেকে নিয়ে কুড়ের পাড়ের মোড় থেকে নিয়ে কান্দাপাড়া পর্যন্ত 2টা রাস্তা, যা নাকি প্রসবকৃত মহিলা যদি এখানে আসে তাহলে রিক্সায় প্রসব হয়ে যায়। এই রাস্তাটুকু আদৌ কি কোনো পরিকল্পনা ইদানিং আছে কিনা তাদের কাছে যে রাস্তাটা হওয়ার জন্য? কিন্তু আমরা হচ্ছে শিল এবং পাটার মাঝে মরিচ তাদের বাড়তে আমরা পিছিয়ে যেতেছি। যদি তাদের সুযোগ থাকে এই রাস্তা দুটা যেন আমাদেরকে একটু ঠিক করে দেয়, এটা আমার সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ। জি, আসেন আপনি এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। জি, আপনারা ইতিমধ্যে জেনে আনন্দিত হবেন যে আমাদের পিটিআই মোড় থেকে তোলাতুলি মোড় পর্যন্ত প্রায় 6 কোটি টাকা ব্যয় মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় এটা আমরা আরসিসি ব্লক, যেটা নাকি স্থায়িত্ব হবে 100 বছর, আমাদের যোগাযোগ মন্ত্রী ওয়াইদুল কাদের সাহেব ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন। সেই জন্য আমরা রায়পুরাবাসী থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় নেতা রাজু ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে সমস্যার কথা বলছেন আমরা অচিরেই 2 মাসের মধ্যে সেই সমস্যার সমাধান হবে এবং সেটা হবে স্থায়ী সমাধান, সেটা 100 বছরের জন্য এই রাস্তাটা ঠিক থাকবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সেটা যত্ন সহকারে সেটা ব্যবহার করুন। ধন্যবাদ। আমরা যে এলাকায় আসি সেই এলাকার একটা আমরা চাই যে 1 বছর পরে আমরা আবারও আপনার পৌরসভায় আসতে চাই, আমরা দেখতে চাই আপনি 1 বছর আসলে কি করেছেন। 2টা দাবি চাই, বলতে চাই অনেক দাবি তো আপনি শুনলেন, 1 বছরের মধ্যে আপনি কোন 2টি কাজ করতে চান আসলে জনগণের জন্য? আসলে আমি এ পর্যন্ত কোনো স্পেসিফিক বলবেন যে এই 2টি কাজ হবে। টেন্ডার দেই নাই, যে রাস্তাগুলি কার্পেটিং ছিল পৌরসভাতে মনে হয় 12-14টা রাস্তা আছে, এর মধ্যে 7-8টা রাস্তা আমি 3 মাসের মধ্যে টেন্ডার দিব ইনশাল্লাহ। আরেকটা দাবি, আরেকটা ওয়াদা চাই, ও যে যতগুলি বলছে তার চাইতে আর বেশি আমি মানে টেন্ডার। লাইটিংয়ের ব্যবস্থা কবে হবে? লাইটিংয়ের ব্যবস্থাটা আমি আগে ড্রেনেজ ব্যবস্থাটা করতে চাই। ড্রেনেজের তুলনায় 4 ভাগের 1 ভাগও লাগে না লাইটিংয়ে। রাস্তাঘাট না থাকলে লাইট দিয়ে কোনো কাজ হবে না, আগে রাস্তাটা করতে চাই তারপরে লাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে দাবি এর অংশ হিসেবে কিছুক্ষণ আগে ওই আমাদের আপনাদের রাস্তার কথা বললেন, ভাঙা হইতাছে, আগে ভাঙবো তারপরে তো মোর করব, ভাঙা হইতাছে আর কি। আপনারা জানেন যে এটা প্রক্রিয়া চলছে, সেটা তো আপনাদের সামনে দৃশ্যমান। আমাদের এখানে যারা আছেন, আপনারা কাছাকাছি যারা আছেন, আপনাদের সহযোগিতা কিন্তু শুরু হয়েছে। আমরা এটা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থেমে থাকবে না। পৌরসভা এবং উপজেলা পরিষদ এবং আমাদের মাননীয় সংসদ আমরা সবাই মিলে
চেষ্টা করছি যাতে করে এখান থেকে যানজট মুক্ত করা যায়, রেল লাইনের যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেটা যাতে আমরা দূর করতে পারি। সেজন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাচ্ছি, বিশেষ করে সহযোগিতা চাচ্ছি আমি রেল মন্ত্রণালয়ের। দর্শক, এই ছিল আজকের মতো তৃণমূলের জবাবদিহিতে একেবারে আপনাদের অনুষ্ঠান। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়, আপনাদের সমস্যা সম্ভাবনা জানা আমাদেরকে স্ক্রিন ওঠায় মেলে জবাবদিহিতে@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে আবার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।